গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। 7 নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। ইতিহাসের মোড় ঘোরানোর দিন 7 নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন শহীদ জিয়া। চট্টগ্রামে হত্যা ও রাউজানে গোলাগুলির মূল হোতা অভিসহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। সারোয়ার হত্যার ঘটনায় মামলা। 1 বছরে চট্টগ্রামে অর্ধশতাধিক খুন, জনমনে আতঙ্ক। 5 আগস্ট লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়াকে দুষছেন রাজনীতিবিদরা। দেশের রেকর্ড ধান চাল সংগ্রহ, মজুদ 14 লাখ মেট্রিক টন। জাতিসংঘের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ, জানালেন সচিব। যুক্তরাষ্ট্রে শাটডাউনের ফলে কমানো হবে 10% ফ্লাইট। ভাড়া বাড়ার আশঙ্কা, ক্ষতিগ্রস্ত হবেন লাখ লাখ ভ্রমণকারীরা। এবং মঞ্জুরুল সহ বিসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ক্রিকেটার জাহানারার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিসিবি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। গণতন্ত্রকে আবার ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ষড়যন্ত্র রুখতে সবাইকে 7 নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধ্বংস করতে এখনো কিছু গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে। দিনটিকে শুধুমাত্র স্মরণীয় দিবস হিসেবে নয় দেখছেন না তিনি, বরং তা রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক চেতনা বজায় রাখা ও নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবেও দেখছেন দলটির নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। স্বাধীন দেশে নতুন করে স্বাধীনতা ফিরে পাওয়ার ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব দিবস আজ। এক নেতার এক দেশ, এই চিন্তার শিকল ভেঙে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় 7 নভেম্বর, যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মা এই বীরের হাত ধরে এই স্বাধীনতার 4 বছর পর দেশের শিক্ষা, অর্থনীতি, কৃষি, বৈদেশিক মুদ্রা আহরণের চাকা ঘুরতে শুরু করে। ফরুক বাবুর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ প্রতিষ্ঠার 3.5 বছরের মাথায় রাজনীতিতে আসে আমূল পরিবর্তন। বছরটি 7 নভেম্বর 1975। স্বাধীন বাংলাদেশে জনগণ এবং সৈনিকদের স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গৌরবদীপ্ত মহান দিন। দেশের কঠিনতম ক্রান্তিকালে সর্বস্তরের জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হিসেবে আবির্ভূত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। তিনি সেই মেজর জিয়া 1971 সালে নেতৃত্বহীন জাতির সামনে অসীম সাহসে বিদ্রোহী কণ্ঠে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। দেশের ক্রান্তি লগ্নে ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। 1975 সালে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ, দেশি বিদেশি ষড়যন্ত্রে সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা যখন বিপন্ন, তখনই জনগণের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে হাজির হয় 7 নভেম্বর। উচ্চাভিলাষী চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তিনি সেনাবাহিনীর এই দুটি গ্রুপের মতো দরিদ্রতার সুযোগ নিয়ে তিনি 3রা নভেম্বর একটি অভ্যুত্থান করেন এবং খন্দকার মোশতাককে অপসারিত করেন। আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেন, আওয়ামী লীগের মন্ত্রিসভা ভেঙে দেন। কিন্তু জনমনে একটি ধারণা জন্ম নেয় যে যেহেতু শেখ মুজিব ভারতপন্থী ছিলেন, তাকে উৎখাত করেছে খন্দকার মোশতাক,
সেই খন্দকার মোশতাককে যিনি অভ্যুত্থানের মাধ্যমে সরিয়েছেন তিনি বোধহয় আওয়ামী লীগপন্থী বা ভারতপন্থী, এই ধারণাটা জনগণের মনে দৃঢ় বদ্ধমূল হয়। ওই দিন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সফল করে সিপাহী জনতার অবিস্মরণীয় বিপ্লব। বিশ্ব তাকিয়ে দেখে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কতটা ঐক্যবদ্ধ বাঙালি। বাঙালি জাতি আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করে জিয়াউর রহমানের চোখ দিয়ে। বাকশালের শিকল থেকে জাতিকে মুক্ত করেন মেজর জেনারেল জিয়া। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। 7ই নভেম্বরে জিয়ার উত্থান, সাথে সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশ পেল একজন সহজ সরল সৈনিক, দেশপ্রেমিক রাষ্ট্রপতি যিনি সততা এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে রয়েছেন আজও। কঠিন দুর্ভিক্ষে পতিত জাতি প্রথমবার ঘুরে দাঁড়ানোর সাহস পায়। বেকার যুবকেরা উদ্যমী হয় স্বনির্ভর হওয়ার। অবহেলিত নারী ঘুরে দাঁড়ায় নতুন আত্মবিশ্বাসে। ছাত্র, শিক্ষক আর জনতার সহযোগিতায় মাইলের পর মাইল খনন করা হয় খাল। ফসলহীন জমি ভরে ওঠে সবুজ শ্যামলে। বৈদেশিক কর্মসংস্থানের পথও সুগম হয়। মত প্রকাশের অবাধ স্বাধীনতা পায় গণমাধ্যম। কৃষি জমি থেকে শিল্প কারখানা, প্রতিটি ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যায় বাংলাদেশ। জিয়াউর রহমানের দূরদর্শিতায় দেশে পোশাক শিল্পে নতুন অধ্যায় শুরু হয়, যা আজও দেশের অর্থনীতির খুঁটি হয়ে আছে। এগিয়ে যায় দেশের স্বাস্থ্য খাত। সার্ক তৈরির মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয় বাংলাদেশের নাম। এই সব কিছুর মূলে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, যার মধ্য দিয়ে জাতি পেয়েছিল দক্ষ নেতৃত্বের অসাধারণ এক রাষ্ট্রনায়ক। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। 7 নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। বাণীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছেন বাংলা একাডেমিতে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মধ্য দিয়ে মানুষ, আমরা তরুণরা কিছুটা দেখতে পারতো সে তার সামাজিক একটা উন্নয়ন ঘটাতে পারবে, ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে। কিন্তু এই সরকারি চাকরিতেও পরে যখন কোটার বড় একটা অবস্টাকেল হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো, ফলে এই যে অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থান, এখন অনেক রাজনৈতিক দল, নির্বাচন আসতেছে, অনেক ধরনের ইশতেহার, এত কোটি চাকরি হয়ে যাবে, এত কোটি চাকরি দিবে, তরুণরা কেউ আর বেকার থাকবে না। কিন্তু এই কথাগুলো যখন আমরা বলি, আমরা যাতে আসলে মিন করে বলি, আমরা কোন প্রক্রিয়ায় এই কর্মসংস্থান তৈরি করব, কোন প্রক্রিয়ায় তরুণদেরকে আমরা ক্ষমতায়িত করব, এটার কিন্তু কোনো প্রস্তাবনা কেউই হাজির করতে পারছে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের 24 দফা শিক্ষা ইশতেহার দিয়েছি, অর্থনৈতিক ইশতেহার দিয়েছি, আমরা সেখানে কিছুটা বলার চেষ্টা করেছি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারও সেটি বলার চেষ্টা করব। তরুণদের এই কর্মসংস্থানের জন্য আমরা কেবল বিনিয়োগ তো অবশ্যই লাগবে, উদ্যোক্তা, চাকরি সবকিছুই লাগবে, কিন্তু যদি গোড়াতে আমরা সংকট, মৌলিকভাবে আমরা সংকট নিরসন করতে চাই, তাহলে আমাদেরকে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া একটা দক্ষতা নির্ভর, একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি, বাস্তবতার সাথে না মিলিয়ে, তাহলে আমরা এই চাকরির সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প, এটা আমরা আসলে নিতে পারবো না। এটা তৈরি হইতে হবে বিশ্ববিদ্যালয় থেকে, এবং যেটা সামাজিক ফ্যাসিবাদ, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার জন্য যে নৈতিক এবং মূল্যবোধের জাগরণ, সেইটা শুরু করতে হবে প্রাথমিক থেকে। মানুষকে গড়ে তুলতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে এসে তারা উচ্চশিক্ষা পাবে এবং এক ধরনের কর্মমুখী শিক্ষা পাবে এবং তারপরে সমাজে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে প্রবেশ করে কিন্তু সে নাগরিক হিসেবে বের হয়, এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, তার রাষ্ট্র প্রকল্প। সে রাষ্ট্রের জন্য নাগরিক গড়ে তোলে
সেখানে সে যে বিশ্ববিদ্যালয়ে সে ট্রেনিংটা পায়, সে যে মূল্যবোধটা শিখে এবং সে যে কাজ করার সক্ষমতা শিখে, সেটাই সে সারা জীবন ধরে প্র্যাকটিস করে এবং সমাজে সেটার প্রভাব সব জায়গায় থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের কথা, আমরা 5ই আগস্টের পরে নানান চ্যালেঞ্জের কারণে, নানান বাস্তবতার কারণে আমরা গুরুত্ব দিতে পারিনি। গণ অভ্যুত্থানে আমাদের যে শিক্ষক সমাজ ভূমিকা পালন করেছে, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছি। কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সক্ষমতা থেকে আমরা সেই জায়গাটায় কাজ করতে চাই। এনসিপির আহ্বায়ক রাহিত ইসলাম কথা বলছেন বাংলা একাডেমিতে, আমরা সরাসরি ছিলাম সেখানে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছেন চীন মৈত্রী সম্মেলনে। এখন আমরা সরাসরি চলে যাব সেখানে। কারণ অংশগ্রহণ করাটাই একটা বীরত্ব। লড়াই করে যে বীর, সেই নির্বাচনী যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি। তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা, এ জাতির প্রত্যাশা। আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না, আমি দেশের একজন নাগরিক হিসাবে বলছি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন, মেধার দিক থেকে তারাই এগিয়ে, সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে। সেই পাওনাটুকু তারা দেবেন, এটা আমরা আশা করি। কি হবে এই ক্যাম্পাসগুলো? আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি, এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে। সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই, সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই, এখানে পরিবর্তনও পাওয়া যাবে, নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে। কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা, এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ, বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি। এই স্বপ্নকে ধারণও করতে হবে, আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আমাকে লোকেরা আরও জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী। কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয়, পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাআল্লাহ। আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই, এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। আমি বাড়তি 3টা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি। নাম্বার 1, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলোর। এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখব, বিষয়টা তা না। বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছেন চীন মৈত্রী সম্মেলনে, আমরা সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রামের বাইজিদের রাউজানে গোলাগুলির ঘটনায় মূল হোতা ইশতিয়াক চৌধুরী ওরফে অভি সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব 7। শুক্রবার সকালে র্যাব জানায় বৃহস্পতিবার রাতে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে বাবলা ও অটোচালক ইদ্রিসকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয় পুরো এলাকায়।
আধিপত্য বিস্তার নিয়ে গেল এক বছরে বন্দরনগরী চট্টগ্রামে খুন হয়েছেন প্রায় অর্ধশত মানুষ, যেখানে বিভিন্ন দলের নেতাকর্মী থেকে শুরু করে মারা গেছেন সাধারণ নগরবাসীও। সবশেষ গেল বুধবার নগরীর বায়োজিৎ এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগে সশস্ত্র সন্ত্রাসী হামলা বাড়িয়েছে জনমনে আতঙ্ক, সেই সঙ্গে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি তাদের। চট্টগ্রাম থেকে একেএম নাজমের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। চট্টগ্রাম ৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময় বায়োজিৎ বোস্তামি থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মারা যান সরওয়ার বাবলা নামে এক যুবক। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ সহ আরো দুজন। রাস্তায় লুটিয়ে পড়া সরওয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি খুনসহ ১৫টি মামলা আছে বলে জানায় পুলিশ। এর আগে চট্টগ্রামের মদুনঘাট এলাকায় ফিল্মি কায়দায় রাস্তায় প্রকাশ্যে ব্যারিকেড দিয়ে গুলি করে হত্যা করা হয় আব্দুল করিম নামে আরেক বিএনপি নেতাকে। শুধু গেল কয়েক মাসেই চট্টগ্রামে আব্দুল করিম, বখতিয়ার হোসেন মানিক, আব্দুল্লাহ, ঢাকাইয়া আকবর সহ আরো ১৭ জনকে হত্যা করা হয়। এমন হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কার্যক্রমে আতঙ্কিত নগরবাসী। ঘরে এবং বাইরে বলেন, মানুষ এখন আতঙ্কিত। পাশে দেখছি রক্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটা প্রতিক্রিয়াশীল চক্র বিভিন্ন সময়ে এক একটা অজুহাত দিয়ে একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। এসব হত্যাকাণ্ডের পেছনে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন রাজনীতিবিদরা। কোন সন্ত্রাসীকে যদি গ্রেফতার করা না হয়, যদি অবৈধ অস্ত্র উদ্ধার করা না হয়, তাহলে অবশ্যই আমরা এটা মনে করি যে যারা এই নির্বাচনকে বিলম্বিত করার বা পেছানো বা এই নির্বাচনকে ব্যাহত করার যে একটি চক্র আছে, তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করা হচ্ছে। এদিকে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে পুলিশের দাবি, সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে অবস্থান করায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। নির্বাচনী প্রচারণায় গোলাগুলির ঘটনায় আপনারা জানেন ৩ জন ইনজুর্ড হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এর মধ্যে একজন মারা গিয়েছেন। এই ঘটনাতে যারা যারা জড়িত আছে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা অনেক রিমোট এলাকায় এরা পাড়ায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ আছে। এদের যে হাইড আউট সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলের হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরস্পর গোষ্ঠীর দ্বন্দ্ব বন্ধ সহ সন্ত্রাসীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব মাসুদুল হাসান। তিনি বলেন, স্বাধীনতার পর এবার প্রথম রেকর্ড ধান চাল সংগ্রহ হয়েছে। ধান, চাল, গম মিলিয়ে 14.5 লাখ মেট্রিক টনেরও বেশি মজুদ রয়েছে। এদিকে চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হতে যাচ্ছে। ঝর্ণারা রিপোর্টে বিস্তারিত। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগ প্রবণ জেলাগুলোর 1.60 লাখ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে, আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে 16 লাখ শিশু। দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সম্প্রতি জাতিসংঘ সহ কয়েকটি সংস্থা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে নানা মহলে উদ্বেগের মধ্যে খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই এবং সংকটও নেই। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান জানিয়েছেন, দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আবার বড় মৌসুমে রেকর্ড ধান চাল সংগ্রহ করা হয়েছে। 3 লক্ষ মেট্রিক টন ছিল ধান, সেখানে আমরা 3,56,000 মেট্রিক টন সংগ্রহ করেছি। আমাদের আতপ চালের একটা ছোট টার্গেট ছিল 35,000 মেট্রিক টন, সেখানে আমরা এটা প্রায় 51,52,000 মেট্রিক টন, আমার এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে স্মরণ নেই, 52,000 মেট্রিক টন প্রথম আমরা করেছি। ওভারঅল আমাদের সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হয় আর কি।
তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হয়ে যাবে। শিগগিরই বৈঠক করে এর মূল্য নির্ধারণ করা হচ্ছে। অভ্যন্তরীণ উৎসের বাইরেও সিদ্ধ চাল, আতপ চাল এবং গম আমদানি করা হচ্ছে বলে জানান তিনি। বলেন, এসব উদ্যোগের পর খাদ্য সংকট দেখা দেওয়ার কোনো সুযোগ নেই। মোট 4টা প্যাকেজে 2 লক্ষ মেট্রিক টন চাল বেসরকারি পর্যায়ে সরকারি পর্যায়ে আমরা আমদানি করছি উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে। আর বেসরকারি পর্যায়েও আছে। বেসরকারি পর্যায়ে আমাদের অনুমোদন দেওয়া আছে 5 লক্ষ মেট্রিক টনের, 6 লক্ষ মেট্রিক টনের। তো এটা ওখানেও কিছু আমদানি হচ্ছে, কারণ প্রাইসটা খুব ফেভারেবল এবার। অলরেডি ধরেন এটা তো ধরেন নভেম্বর মাস চলছে, এরপরে আবার ডিসেম্বর মাসে আমন ধানের, জানুয়ারি মাসে মাঝামাঝি হয়তো আমন ধান সংগ্রহ শেষ হয়ে যাবে। তারপরে আবার আস্তে আস্তে তো বড় মৌসুম চলে আসবে। সবসময় মোটামুটি একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে ঘাটতির কোনো সুযোগ নেই আর কি, আসলে সহ্য কথা বলতে। খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ধান, চাল, গম মিলিয়ে 14,48,149 মেট্রিক টন খাদ্য মজুত আছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ও পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার কারণে এমন বাড়তি দাম বলে জানান বিক্রেতারা। পেঁয়াজের পাশাপাশি কাঁচামরিচ, টমেটো এবং গাজরের দামও আকাশচুম্বী। তবে স্থিতিশীল রয়েছে চাল ও মাংসের বাজার। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। শীতকালীন এই বেগুনটা শীতকালে আসে, এই বেগুন বেচতেছি 70 টাকা। বাজার অনেক বেশি অন্যান্য দিনের থেকে, আজ মাছে পার কেজিতে 50 টাকা বেশি। আর এখন চাষ করতে সবজি দাম বেশি না, বীজের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছু দামই বেশি। মানে আগের হিসাব করলে তো হবে না, এখন দাম একটু বেশি দিয়ে কিনতে হবে।